পছন্দের মুভি কি আমি করতে পারি না? তা নিশ্চয়ই করতে পারো। উনি কি বলেছেন? নাকি তুমি নিজেই ওনাকে বলেছো আমার সাথে কাজ করবে না? না না, তা না, আমি তো কাজ করতে চাই, কিন্তু জিএমআর এর সাথে আমার সম্পর্ক এমন যে তোমার হয়ে কিছু বলতে পারবো না। আচ্ছা, একটা কথা বলো, এই ফিল্মটা বাঁচলে কেন? এমন তো নয় যে তুমি সবকিছু জানো, যে এটা করলে উনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন, আঘাত পাবেন, তাই না? তুমি যা চেয়েছিলে পেয়ে গেছো, এরপরেও কি চাও? তোমাদের দুজনের টানা পড়েনে দুটো বড় ফিল্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। উনি এই ধাক্কা সামলে নেবেন, কিন্তু আমার প্রডিউসার ভয় পাচ্ছেন, সেটাই সমস্যা। এখন তো উটিতে হচ্ছে, কিন্তু পরের শিডিউল যখন কাশ্মীরে হবে তখন কি হবে? আমি তো নিজেকে বা আমার প্রডিউসারকে কিছুতেই বোঝাতে পারছি না যে এই প্রজেক্টে তুমি থাকলে যে পরিস্থিতি তৈরি হবে সেটা কি করে সামলাবো। শক্তি, তুমি... প্লিজ, তোমায় আর কিছু বলতে হবে না। না, আমি বলি কি, আমি বুঝে গেছি। আমি চাই না তোমার গলার কাটা হয়ে থাকতে, তাই আমি সসম্মানে এই ছবিটার কাজ ছাড়তে চাই। ফলে যদি আমাকে অনুমতি দাও, আমি নিজেই কথা বলবো। আমি আর এই ফিল্মটা করতে চাই না। আমি জানি এর জন্য তোমাদের অনেক অসুবিধে হবে। আই এম সরি ফর দ্যাট। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি দেখে নেব, ঠিক আছে? ওনাকে আঘাত করার জন্য এই ফিল্মটা করতে চেয়েছিলাম, এটা কেন বললে? তুমি এটা কি করে জানলে? কারণ তুমি ওনার প্রেমে পড়েছো। তা আমি যে তোমায় ফিল্মটা ছেড়ে দিতে বলবো, সেই কথাটা তুমি কি করে বুঝলে? ওনার সাথে তোমার কি সম্পর্ক সেটা জানি বলে। আচ্ছা, এটাকে কি এক ধরনের স্টকহোম সিনড্রোম বলা যেতে পারে? আমি এভাবে কখনো ভেবেই দেখিনি, কিন্তু এসব প্রশ্ন ক্যামেরার সামনে করবেন না। সাবধানে। বড় মা, আপনার চিঠি। হাতে। যাক বাবা, অবশেষে ভগবান তোর বন্ধুটার দিকে মুখ তুলে তাকালেন। কে? আরে আমাদের আলামেলু রে। আমি খালি ভাবতাম মেয়েটার কি হবে। মেয়েটা এত বড় হয়ে গেল, এদিকে ওর বাবার ওর বিয়ে নিয়ে কোনো চিন্তাই ছিল না, আর ওর মা মন্দিরে মন্দিরে মাথা ঢুকে বেড়াতো। অবশেষে ওর জন্য একটা ছেলে পাওয়া গেছে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমার? আলামেলু আর তুমি এক নও শক্তি। কেন মা, আলামেলু আর আমি একই বয়সী, নাকি তুমি শুধু অন্যদেরকে নিয়েই চিন্তা করো? এত বছর পরে তোর বন্ধুর জীবনে ভালো কিছু হচ্ছে, তুই খুশি না হয় এসব বলে যাচ্ছিস? হ্যাঁ, এই বাড়িটায় আসার পর থেকে কি যে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না বাবা। অফকোর্স আই এম হ্যাপি ফর হার। কিছু কইলেন ম্যাডাম? না সৈয়দ, কার সাথে কথা বলবো জানি না, তাই নিজের সাথেই কথা বলি। আমি ভাবলাম আপনি ডায়লগ প্র্যাকটিস করতেছেন। আমাদের এখানে কতদিন ধরে কাজ করছো তুমি? আমি 1965-তে আইছিলাম, তখন জিএমআর স্যারের সাথে প্রথম ছবিটা করতেছিলেন। আর সময় কত দ্রুত চলে যায়। হ্যাঁ, সত্যি অনেক দিন হয়ে গেল। সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু যাকে বলার তাকে বলতে পারছি না, এমনকি অন্য কাউকেও বলতে পারছি না। তাই আমি তোমাকেই বলছি। আই নো ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। আমার হাতে একদম সময় নেই।
আসেন। আপনি আসেন, আপনার একটু অন্য টেবিলে গিয়ে বসেন না। কেন, কি হলো? অনেক ধন্যবাদ। না না আসেন আসেন। হ্যাঁ ঠিক আছে। শক্তি? হ্যাঁ পিঙ্কি, আমি শক্তি। হঠাৎ ভূত দেখলি মনে হচ্ছে? হ্যাঁ শক্তি, সত্যি সেরকমই লাগছে। আজ কত দিন বাদে আমাদের দেখা হলো বল। আমরা এখন বুড়ি হয়ে গেছি শক্তি। তাহলে তুই এখন কোথায় থাকিস? আমি এখন হায়দ্রাবাদে থাকি। ও, স্মল টাউন। ওখানে কি করিস তুই? বাড়িতেই থাকি, সংসার সামলাই। আমি ভালোই আছি। তোর মা কি তোকে বলেছে তোদের বাড়িটা আমি কিনেছি? ও, তুই কিনেছিস নাকি? হুম। আসলে আমি কখনো জিজ্ঞেসই করিনি যে কে বাড়িটা কিনেছে। সত্যি বলতে ওনারা বলেননি যে বাড়িটা ওনারা বিক্রি করছেন। সত্যি বলতে আমি খুবই খুশি যে বাড়িটা তুই কিনেছিস। আমি জানি আমাদের বাড়িটা তোর খুব প্রিয় ছিল। দেখ, সব কিছু শেষ পর্যন্ত ভালোই হলো। তুই তোর ক্যারিয়ার বানিয়েছিস, স্টার হয়ে গেছিস। আমি আমার স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আছি। তুই আমি দুজনেই বেশ খুশি, তাই না শক্তি? হ্যাঁ, সব কিছু ভালোই হয়েছে। তুই বড় হয়ে গেছিস, আমি বড় হয়েছি। আর এখন আমি বুঝেছি নিজের বোন বলে আসলে কিছু হয় না। সাইদ চলো। না না চলো। পুরুষরা জীবনে আসে চলে যায়, তারা শুধু নেয়, কিছুই দেয় না। তবু সব থেকে কষ্ট আমরা পাই যাকে আমরা নিজের বোন মনে করি, সে যখন বিশ্বাসঘাতকতা করে তখন। এই মুহূর্তটার কথা বোধহয় কয়েকশো বার মনে মনে কল্পনা করেছি, যে তুই কোথাও বসে থাকবি আর আমি রানীর মতো সেখানে প্রবেশ করব। তুই দেখতে পাবি আমার গায়ের দামি দামি গয়না, আমার ঝাঁ চকচকে গাড়ি। তোর আর আমার স্টেটাস এখন এক হয়ে গেছে। আর তুই তখন বসে বসে ভাববি, কেন এরকম একজন তারকার সঙ্গে আমি তখন সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলাম। কিন্তু বাস্তবে এরকম কিছুই হলো না। তোর মধ্যে সেরকম কোনো প্রতিক্রিয়াই দেখলাম না। আর এটাই আমাকে ছুঁয়ে গেল। তুই যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতিস, যদি আমি অভিনয় করি বলে খারাপ কথা বলতিস, আমি তা সামলে নিতাম। কিন্তু আমাকে যেটা প্রচণ্ড আঘাত করেছে সেটা হচ্ছে তোর আমার সম্পর্ক ভেঙে যাওয়াটা তোর মনে কোনো প্রভাবই ফেলেনি। আমরা তো একে অপরকে বোন বলতাম, তাই না? তবে আজ যেন সবকিছু ভুল প্রমাণিত হলো। ওনার বাগান বাড়িতে চলো। ম্যাডাম, ওইখানে যাওয়াটা ঠিক হবে না। সাইদ, যা বলছি সেটা শোনো, চলো ওখানে। ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম, আমার কথা জিএমআর? শুনুন। আমি আপনাকে বলেই যাচ্ছি, আপনি কথা প্রদীপান, শুনছেন আমাকে না। এখনই বলো এক মিনিট। জিএমআর কোথায়? প্রদীপন, যাও। কাউকে কিছু না জানিয়ে এভাবে আসার মানে কি? তুমি কি আমাকে ভালোবাসো জিএমআর? আমি যতদূর জানি, হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করো। তোমার জীবনে, তোমার বাড়িতে আমাকে স্থান দাও।
সেটা হয় না শক্তি। তুমি বললে তুমি আমায় ভালোবাসো। ভালোবাসা কি সমস্ত পদমর্যাদা ভেদাভেদের ঊর্ধ্বে নয়? ভালোবাসায় তো কোনো শর্ত থাকে না। তোমরা মেয়েরা ছেলেদের কাছে সবসময় অসম্ভব কিছু চাও কেন? তুমি যে নিঃশর্ত ভালোবাসার কথা বলছো সেটা একমাত্র মাই দিতে পারে শক্তি, আর আমি তোমার মা নই। মায়ের কাছে পাইনি বলেই তো আজ তোমার কাছে চাইছি। প্রথম কথা, তোমার এখানে আসা উচিত হয়নি, কোনো কারণে আসার কথা নয়। আর আমাদের সম্পর্ক একটা সীমার মধ্যে আবদ্ধ, সেই সীমা তুমি পেরোতে পারো না। কোনো কারণেই আসতে পারবো না। এমনকি যদি মরতে বসে তাও না। সেরকম কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। তোমার জীবনে আবার কোনো স্থান আছে কি নেই জি আমার? আমি তোমার জীবনে আছি, সেটাই সব থেকে বড় কথা। এই গাড়ি, এই বাড়ি, এই অভিনয় জীবন, যে জীবনযাত্রা তুমি উপভোগ করছো, সবকিছু আমি দিয়েছি। এটা কি যথেষ্ট নয়? আমি সবসময় ভাবতাম তুমি একজন বুদ্ধিমতী মেয়ে। আমি কখনো ভাবিনি তুমি এমন আচরণ করবে। চলো। তুমি এখন বাড়ি চলে যাও, গিয়ে শান্তিতে ঘুমো। তোমার বউয়ের সাথে কি একবার কথা বলতে পারি? উনি নিশ্চয়ই এটা মেনে নেবেন। উনি তো আমাদের বিষয়ে সবকিছু জানেন জি আমার। শক্তি, এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। যদি না যাই? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তোমাকে একেবারে শেষ করে দেব। আমার জীবনে কেউ আছে যে আমাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে, কিন্তু আমি ওটা থেকে বেরোতে পারছি না, কারণ এটাই আমার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। তবে হতে পারে যে আমি যেটা বোধ করছি সেটা শুধুমাত্র ওর সম্পর্কে একটা ভ্রান্তি, একটা বড় সড় বই, কিন্তু পাতাগুলোতে কিছুই লেখা নেই। এই সম্পর্কটাই আমার কাছে সবকিছু। আর যদি এটাই ফাঁকা, তাহলে আমার জীবনের কি সত্যি কোনো অস্তিত্ব আছে? প্লিজ তুই একবার ওকে কল করে দেখ আলামেলু। আমি ফোন করলেও ফোন তুলবে কিনা আমি জানি না। আজ সকালেই চিঠিটা পেয়েছি। আমাকে কোনটা সব থেকে চিন্তায় ফেলেছে জানিস? চিঠিতে যে তারিখটা রয়েছে সেটা। এটা ওর জন্মদিনের দিন, ওর 25th বার্থডে। ও ঠিক তোর আর আমারই বয়সী। ওর বয়স মাত্র 25। দেখ ওকে কত কিছুর মধ্যে পড়তে হয়েছে। হ্যাঁ, ওই দিনটাতেই আমাদের দেখা হয়। আমি জানতাম না ওদিন ওর জন্মদিন ছিল। শক্তি, শক্তি, জানতাম তুমি আসবে। ও, ডাক্তার বলল ফুড পয়জনিং হয়েছে। কি খেয়েছিলে যে তোমার এমন অবস্থা হলো? কি ডাক্তার, ফুড পয়জনিং হয়েছে তো? সত্যি, তোমার এখন রেস্ট দরকার, সম্পূর্ণ রেস্ট। না না, অন্য কিছু নিয়ে ভাবতে হবে না। তোমার যা দরকার প্রদীপনকে বলো, ব্যবস্থা করবে। পরের ফিল্মটা নিয়ে আমি ব্যস্ত থাকবো। যদি কোনো দরকার পড়ে অফিসে ফোন করবে। তোমার নেক্সট ফিল্মে আমি নেই। এই অবস্থায় তুমি জাপানে গিয়ে কি করে শুটিং করবে শক্তি? আগে সুস্থ হয়ে ওঠো। আমায় ফেলে চলে যাচ্ছ? তুমি এখন সম্পূর্ণ মুক্ত। তাহলে এখন খালি একটা প্রশ্নই বাকি আছে।
আমার কেমন যেন মনে হচ্ছে প্রশ্নটা আমার জানা। তাহলে আমার প্রশ্নটা করার দরকার নেই? তুমি ওনার প্রেমে পড়েছো শক্তি। সত্যি করে বল, তুই কি জিএমআর এর প্রেমে পড়েছিস? সিস্টার, 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 সিস্টার। ভালো ওনাকে সবাই বাসতেন। কিন্তু আমি অন্যদের মতো নই।